মঞ্জুর সাথে ভিডিওতে আমি দেখেছি, জামায়াত ইসলামীর ডাক্তার আব্দুল্লাহ তাহেরের সাথে আরো কয়েকজনের সাথে মির্জা ফখরুলের সাথে কোলাকুলি করার এই দৃশ্য আলাদা করে বলার কারণ হলো যে এটি মানুষ দেখতে চেয়েছে যে ঐক্য, সেই ঐক্যে আমরা যতটুকু জানি যে বিএনপি বিরোধিতা করতে গিয়ে বিএনপির সাথে মাঠে কিছুটা দ্বন্দ্ব তৈরি করে ফেলেছে এনসিপি। বিএনপি যদিও তাদের পায়ে পাড়া দিচ্ছে না, অর্থাৎ তারা মনে করছে না যে তাদেরকে মাঠে প্রতিহত করার রাজনীতি করতে হবে, কিন্তু মৌখিকভাবে বিরোধিতা এবং উৎসাহ প্রকাশ এগুলো তো আছেই। সেক্ষেত্রে মানুষের মনে হতে পারে যে এরা ছাত্র এবং অন্যান্যরা প্রতিদ্বন্দ্বী। সেটি আজকের এই ছবিতে যেটা অন্তত দেখা গেল যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। শুধু এটি না, এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন এবং অন্যান্য বামপন্থী অনেকেই যারা গিয়েছিল তারাও খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। সাদিক কায়েম, ফরহাদ, এদের সাথে নাসির, রাকিব ছাত্র দলের, তারা খুব খুনসুটি করেছেন, সেগুলো আমরা দেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো একটা ছবি। মাহফুজ আলম উপদেষ্টা তিনি একটি ছবি দিয়েছেন, বলেছেন আলহামদুলিল্লাহ এত কষ্টের পর আমরা চেষ্টা করেছি জুলাই ঘোষণাপত্র। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এটি একটি হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা। কেন হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা? ডক্টর ইউনূস যখন ঘোষণাপত্র দেবেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটি নিয়ে কিছুটা সংশয় দ্বিধা তৈরি হয়েছে, আমারও হয়েছে। আমি সংবাদ বিশ্লেষণ করি, তারপরেও আমার প্রশ্ন উঠেছিল যে জুলাই সনদ কি আর জুলাই ঘোষণা কি। পরে আমি যতটুকু জেনেছি সেই জানার ব্যাখ্যা হচ্ছে এরকম যে জুলাই সনদ যেটা, সেটি হলো এই যে ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত হচ্ছে, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন ফিরে না আসে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক দলগুলো যেখানে ঐক্যমত প্রতিষ্ঠা করছে সেই সব জায়গাগুলো কিভাবে বাস্তবায়িত হবে তার একটা অঙ্গীকারনামা। প্রথম কথা হচ্ছে এটা জুলাই সনদ। আর জুলাই ঘোষণাপত্র যেটি ছাত্র জনতা চেয়েছিল 5 আগস্টের অব্যাহত পরেই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সময় ব্যাগড়া দিয়েছিলেন গত বছরে যখন তারা ঘোষণা করতে চেয়েছিল, তিনি বলেছিলেন এটা সবাইকে নিয়ে করতে হবে। তো আজকের যে ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য ছাত্রদের দল, এনসিপি বা অন্যান্যদের তরফ থেকে একটা আলটিমেটামও ছিল যে 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এখন এই জুলাই ঘোষণাপত্রে কি থাকবে? আগে বলেছি সনদ হচ্ছে সাংবিধানিকভাবে যেটি পালন করার জন্য ওয়াদা, সেটি হচ্ছে জুলাই সনদ। আর ঘোষণাপত্র হলো যে এই যে 5 আগস্টের শেখ হাসিনা পলায়নের পর, একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তার পলায়নের পর তার যে মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থা, পরে যে মানুষের যে সম্মিলিত আন্দোলন, গত 17 বছরের গণতন্ত্রের সংগ্রাম, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে নিহত আহত তাদেরকে স্মরণ রাখা, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, তাদেরকে ভিত্তি দেওয়া, ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়ার জন্য যে একটা আনুষ্ঠানিক সরকারি ঘোষণা, সেটি হলো জুলাই ঘোষণা। তো এই জুলাই ঘোষণাপত্রটা হয়তো আদতে এটার অন্য সাংবিধানিক ভ্যালু নেই, কিন্তু এটা আবার ভ্যালু, এটা আবার ইতিহাসের একটি দলিল। কেন দলিল? যে 5 আগস্ট 2025 সালে স্বৈরাচার পলায়নের 1 বছর পূর্তিতে জাতীয় সংসদের সামনে সরকার প্রধানের উপস্থিতিতে সবগুলো রাজনৈতিক দল মিলে একটা ওয়াদা করে, অঙ্গীকার করে। কি সেই ওয়াদা? সেটিই হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদে কি কি এসেছে সেটি নিয়ে এখন একটু কথা বলবো, এবং অন্য রাজনৈতিক দলগুলো কি অবস্থান সেটি নিয়ে একটু কথা বলে আমি শেষ করব। জুলাই সনদে মোটা দাগে যেটা এসেছে সেটা হলো যে এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। তৃতীয় হলো এই যে সনদ, যেটা জুলাইয়ের ঘোষণাপত্র এবং রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র মেরামতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়িত হবে সেটার জন্য নির্দেশনা প্রদান সম্বলিত ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে যে নির্বাচিত সরকার, পরবর্তী সংসদের মাধ্যমে যারা আসবে, তারা এই জুলাই সনদ কার্যকর করবে। জুলাই ঘোষণাকে সামনে রেখে তারা জুলাই সনদ কার্যকর করবে। সেটি একটি বড় উল্লেখযোগ্য দিক। এবং আরো উল্লেখযোগ্য দিক হলো যে বাংলাদেশের
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যে মহেন্দ্র ক্ষণগুলো ছিল ইতিহাসের, সেগুলো স্মরণ করা হয়েছে। কি সেটি 1971 সাল থেকেই আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়েছে, কিন্তু জামায়াত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পাকিস্তান সৃষ্টি থেকে এই ইতিহাস শুরু করার কথা বলেছিলেন ঘোষণাপত্রে, সেটি আসেনি। বলেছে ব্রিটিশ শাসন আমলের ঔপনিবেশিক শাসন আমল থেকে ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ অর্থাৎ 1947 সালে স্পেসিফিক ভাবে আসেনি। এখান থেকে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের দীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে। তো যেটা বলছিলাম, উনি শুরু করেছেন যে উপনিবেশিক বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে অর্জিত বাংলাদেশিদের যে ঠিকানা, সেই ঠিকানা 23 বছর ধরে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 1971 চলে আসে। সেখানে 47 সাল বলে স্পেসিফিক কিছু বলা হয়নি এবং পাকিস্তান সময়টাকে ভিত্তি দেওয়া হয়নি, সেটি জামায়াত ইসলামের একটি ক্ষোভ থাকতে পারে। তো এর বাইরে অন্য যে জায়গাগুলো আছে সেটি হলো যে একেবারে শেষের দিকেই বলেছেন, যেহেতু করে অনেকগুলো ধারা বলার মানে প্রেক্ষাপট বর্ণনা করেছেন, শেষের দিকে এসে এই সরকার কি করবে এবং পরবর্তী সরকার কি করবে সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা শুনি আরেকবার একটু। সঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ন্যূনতম যৌক্তিক সময়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠিত হবে, সংসদ, তারা এই যে ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ নির্মাণে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এই যে জুলাই সনদ, সেটিকে সংবিধানের তফসিল আকারে সন্নিবেশিত করা হবে। স্পষ্ট কথা, সংবিধানের তফসিল আকারে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদকে সংবিধানের একটা অপরিহার্য অংশ করে এটি আইনে পরিণত করার জন্য দাবি ছিল রাজনৈতিক দলগুলোর, জামায়াত ইসলামীর এবং এনসিপির কার্যত। কিন্তু বিএনপি বরাবরই বলেছে যে সংবিধানে কখনো অন্যান্য জিনিস আইন হয় না, জুলাই সনদ কোনোদিন আইন হবে না, সংবিধান হবে সংবিধানের মতো করে। জুলাই সনদ হচ্ছে একটি বিশেষ ক্ষেত্রে বিশেষ সময়ে উদ্ভাবিত আমাদের রাজনৈতিক ঐক্যমত, সেটি ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো সন্নিবেশিত হবে ধারা উপধারা হিসেবে। এখানে আলাদা করে জুলাই সনদ সন্নিবেশিত হবে না। সন্নিবেশিত করতে হয় কিভাবে? তফসিল আকারে এটি অ্যাটাচড করতে হবে সংবিধানের সাথে, সেটি করা যেতে পারে, এটি বিএনপির দাবি ছিল। সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে যে এটি যে ঘোষণা হয়েছে সেখানে বড় আকারে বিএনপির কোনো বিরোধ নেই, সরকারের বিরোধ নেই, এমনকি বিরোধ নেই এনসিপির। আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের শহীদদের প্রতি আমাদের ওয়াদা। এই ওয়াদা আজকে নুরের বক্তব্যটা শুনে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন, যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে আসলে জামাত আব্দুল্লাহ তাহের তিনি সরাসরি বলছেন আমরা হতাশ, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। কেন হয়নি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এটি হলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
যেটি আদৌ পরবর্তী সংসদ করবে কি করবে না সেটি নিয়ে হতাশা। তার বক্তব্য শুনি। হতাশ এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে হতাশ এবং এই জাতীয় হতাশ। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ। জামাত হতাশ, জাতি হতাশ, জাতি আদৌ হতাশ কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন, জাতি উদ্বেলিত কিনা সেটি নিশ্চয়ই বড় প্রশ্ন হিসেবে বলা যাচ্ছে না। এই কারণে অ্যাটলিস্ট উদ্বেলিত যে না 5 আগস্টে এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে রাজনৈতিক হানাহানি, অনিশ্চয়তা, এমনকি একেবারে রাজনৈতিক ঐক্যমত একেবারে সিন্ধুকের মধ্যে পৌঁছে যাবে, এক আগরে চলে আসবে, নির্বাচন হবে না, এই জাতীয় ভাবনায় জাতি হতাশ ছিল, উদ্বিগ্ন ছিল। সেই জায়গায় সেই উদ্বিগ্নতার জাতির কেটে গেছে বলেই আমি আমার বিশ্লেষণে মনে করি। এখন এটি নিয়ে কথা হবে, রাজনৈতিক দলগুলো তাদের হতাশা প্রকাশ করবে, রাজনৈতিক কথা বয়ান তাদের তো অব্যাহত রাখতে হবে। একটা জায়গায় সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো ওই একটা প্রবাদ আছে যে সব ভালো ভালো না, অর্থাৎ যারা এটার ভিতরে খারাপ দেখার চেষ্টা করবে, ভালো হইলেও তারা খারাপ দেখার চেষ্টা করবে। সুতরাং এই যে জুলাই ঘোষণাপত্র জামাত, নুরুল হক নূর তারা যে একসুরে কথা বলছে সেটি নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ দেখতে হবে যে জুলাইয়ের যারা আসল দাবিদার ছাত্ররা, এনসিপি এবং সমন্বয়করা তারা কিভাবে বিষয়টি ব্যাখ্যা করছে। আপাতত দৃষ্টিতে আজকের দিনটি যে হাঙ্গামা হওয়ার কথা ছিল, বিভেদ হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি। সেই দিক দিয়ে এটি একটি ভালো দিন, ঐতিহাসিক দিন। জাতীয় গণ অভ্যুত্থান দিবস, সেই অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তিতে বহু কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক হিসাব জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপিত হয়েছে এবং সেখানে বড় ধরনের ব্যত্যয় ছাড়াই এটি সব রাজনৈতিক দল অ্যাডপ্ট করেছে। বিএনপির তরফ থেকে নিশ্চয়ই আমি বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেজ থেকে এটি প্রচার করা হয়েছে। তার অর্থ এরা এখনো পর্যন্ত হতাশ কিংবা আমরা খুশি হইনি না বলি এসব কোনো শব্দ আসেনি। আমরা ধরেই নিতে পারি সরকার যেহেতু এটি দিয়েছে, সরকারের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজা আলম, নাহিদ, এনসিপির তারা যেহেতু খুশি, ধরেই নিতে পারি যে এটি একটি সুন্দর দিনের মাধ্যমে আমাদের জাতীয় গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি আমরা পালন করতে পারলাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে যেই ক্যাচাল ছিল, অনিশ্চয়তা ছিল, সেটি দূর হলো। এখন জুলাই সনদ কিভাবে আসবে রাজনৈতিক ঐক্যমত্য, সেটি এখন সামনের বিবেচ্য বিষয়। সেখানে বেশ কিছু বিষয়ে নির্বাচন না হয়, তার এই আলোচনার প্রেক্ষিতে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে স্ট্যাটাস শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন যে না, নির্বাচন এবছরের ডিসেম্বরে হবে, সর্বোচ্চ পেছালে এটা জুনে হবে। এখন নির্বাচনের সময়সীমা সরকারিভাবে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এর বাইরে যাবে না, অর্থাৎ জুনের বাইরে যাবে না। সর্বশেষ হলে জুনে হবে, আর তার আগে হলে ডিসেম্বরে হবে, এবছরের ডিসেম্বরে। আমার হিসেবে এটি ডিসেম্বরেও হবে না, আবার জুনেও হবে না, মাঝামাঝি একটা সময় হবে। কোন সময়টাতে সেইটাতে আমি আলোচনা করব এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা করব। তবে তার আগ দিয়ে আফসারি সাহেবকে নিয়ে একটু আলোচনা না করলেই নয় যে আফসারি সাহেব রসিক আছেন, হুজুর মানুষ হলেও রসিক আছেন, পুরুষ মানুষ তো পুরুষ মানুষ থাকলে তো নিশ্চয়ই অন্যান্য যেসব বিষয় আসে নিউজ ফিডে সেগুলো তারও আসে, সেটা তিনি অবহেলায় স্বীকার করেছেন। এবং ওই নিউজ ফিডে তিনি পরিমণি আর আমাদের চিত্রনায়িকা পপি তার ছবি বেশি তার স্ক্রিনে আসে, শুনেছেন নিশ্চয়ই তার সেসব কথাবার্তা। তাইলে তুই ইডি করো, আসলে আমি গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগা সহিতে মাহফিল করি এন সার্কেল করছি করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমণি বাসি এসে ফেজ দেয়, তাই কিন্তু দোয়া করে দিচ্ছি, তাই যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি ওকে, এটি ফেয়ার এনাফ, অর্থাৎ দোষের কিছু নাই। তিনি ওয়াজ এক জায়গা থেকে করার পরে আরেক জায়গায় আসছিলেন, আসার পথে তো মোবাইল স্ক্রিনে উনি দেখছেন এবং সেখানে চিত্রনায়িকা পপির ভিডিও আসছে, তিনি দোয়া করে দিয়েছেন। আমরা তো জানি যে আমাদের মোবাইল আমাদেরকে ট্র্যাক করে, অর্থাৎ আমাদের কোথায় কোথায় আমাদের আগ্রহ আছে, সেই আগ্রহ যদি আমাদের মনে মনে একবার উকি দেয় মোবাইলের স্ক্রিনে একটু পরে চলে আসে। এটা একটা ঐশ্বরিক সম্পর্ক, এগুলোকে টেকনোলজির ভাষায় বলা হয় যে কুকিজ। অর্থাৎ আপনি যদি একবার ভুলে কোনো জায়গায় চাপ দেন
এবং সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে আপনি এটা দেখেন অথবা লাইক দেন, কমেন্টস করেন, ওই যাবতীয় ভিডিও আপনার কাছে আসতেই থাকবে যেন আপনাকে একটা গহ্বরে নিয়ে যাওয়া যায়। তো মানুষ হিসেবে আমাদের ইচ্ছা থাকে, আমাদের প্রচেষ্টা থাকে যে কত নেগেটিভ বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। কিন্তু সবাই যে এই প্র্যাকটিস করবেন এমন না, বিনোদন জীবনে তো একটু দরকার আছে, তাই না? নানান রকম তো তিনি এই বিনোদনের মধ্যেই থাকেন। যেমন এর আগ দিয়ে তাকে এক ভক্ত প্রস্তাব করেছিল, যদি আপনার যেহেতু পরিমণি নিয়ে এত আগ্রহ, পরিমণি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে করবেন কিনা। তিনি বলছিলেন যে না, ঠিক আছে, তার আপত্তি নাই দিনের পথে আসলে, কিন্তু পরিবারের বিষয়টা কিভাবে সামলাবেন সেটি একটা তার চিন্তা। সেটাও নিশ্চয়ই আপনারা একটু দেখে নেওয়া ভালো। তারপরে আমি নির্বাচন কেন্দ্রিক আলোচনায় যাচ্ছি। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ঠিক আছে, রফিকুল্লাহ আফসারি আমাদের যাপিত জীবনের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ এত কিছু ভাবার দরকার নাই, দুনিয়া যেভাবে চলছে এত বিশ্লেষণের দরকার নাই, এত ভারী চিন্তারও দরকার নাই। সামনে যেগুলো আমাদের স্ক্রিনের সামনে আসে সেগুলো নিয়েই আমরা থাকবো, ভাববো। তো স্ক্রিনের সামনে আসছে সেটা হলো ডক্টর ইউনূসের 5 বছর এবং নির্বাচন দরকার নেই, এরকম একটি ন্যারেটিভ। তো সেই ন্যারেটিভকে তিনি আপহোল্ড করেছেন, তার ভাষায় ওয়াচ করেছেন যেন ইউনূসের জীবদ্দশায় সার্জিস আলম বলেছিলেন যে 5 বছর এনসিপির যুগ্ম সংগঠক এবং উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব আছেন তিনি ছাত্রনেতা। ঈদে বাড়িতে যাওয়ার আগে তার যে গাড়ি বহর নিয়ে যেসব আলোচনা সমালোচনা হয়েছে সেসব বিতর্ক ঢাকতে ঈদের কোন একটা সময় তিনি স্ট্যাটাস শেয়ার করেছিলেন, লিখেছিলেন যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব একটি রাজনৈতিক দলের নির্বাচিত সরকার হয়ে 5 বছর ক্ষমতায় থাকুন, এটি আমার একটা চাওয়া। তিনি বলেন নাই যে না 5 বছর সরাসরি ক্ষমতায় থাকা উচিত, অথবা তিনি বলেন নাই যে এনসিপি তাকে নমিনেশন দিয়ে তাদের দল প্রধান ঘোষণা করে তাকে দিয়ে নির্বাচন করবে এবং সে রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি সরকার পরিচালনা করবেন এবং এনসিপি 5 বছর ক্ষমতায়, এমন কিছু বলেন নাই। কিন্তু মানুষ ওটাই ধরে নিয়েছে যে নতুন ছাত্ররা হয়তো চায় ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। তো সেইটার পরে একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে ডক্টর ইউনূস নির্বাচন ক্ষমতায় থাকুন 5 বছর। কিন্তু রফিকুল্লাহ আফসারী হুজুর উনি সেটাকে 5 বছর না, ওনার জীবদ্দশায় তো উনি ওর হিসাব কিতাব হয়তো সেভাবেই করেছেন যে ডক্টর ইউনূসের যদি 84 বছর বয়স হয় কতদিন আর বাঁচবেন, আর 5 বছর বাঁচলেও তিনি প্রায় 90 এর কাছাকাছি বয়স হবেন। তো 90 পরে নিশ্চয়ই একটা মানুষের আর রাজনীতি পরিচালনা করার সক্ষমতা থাকে না। বেগম খালেদা জিয়ার বয়স আরো কম, তার এখন রাজনীতি পরিচালনার সক্ষমতা অনেকখানি প্রশ্নবিদ্ধ, হবেন কিনা আমরা জানি না সামনে। তো সেই জায়গা থেকে তিনিও সোশ্যাল মিডিয়ার যেসব পপুলিস্ট কথাবার্তা আছে সেসব পপুলিস্ট কথাবার্তায় নিজেকে সঁপে দিয়ে তিনি ওয়াচ করেছেন। তো এটা নিয়েই এখন আলোচনা যে তার জীবদ্দশায় নির্বাচন না হোক, এটি কিছু মানুষ চাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে জামাত কিছুটা চাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে এনসিপিও চাচ্ছে। কেন চাচ্ছে? ডক্টর আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সম্প্রতি বলেছেন যে নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন চাচ্ছে, কেননা তারা নির্বাচনমুখী একটি দল, গণতান্ত্রিক দল। জামাত নির্বাচন চাচ্ছে না, কেননা জামাত নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারবে না, আর এনসিপি নতুন রাজনৈতিক দল, তারাও ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং যারা ক্ষমতায় আসতে পারবে না, বিরোধী দল হওয়ার জন্য কেউ নির্বাচন চায় নাকি? যৌক্তিক প্রশ্ন। তারা নির্বাচন চাচ্ছে না, বরঞ্চ ক্ষমতায় না যেয়েই এখনকার যে সরকার, প্রশাসন, পুলিশ, সর্বস্তরের জায়গায় জামাত ইসলামীর একটা একক আধিপত্য আমরা দেখছি। প্রশাসনেও জামাত ইসলামীর একক আধিপত্য দেখছি। বর্তমানে যারা ছাত্র নেতা আছেন তারা একটা ফোন করলেই পুলিশের আইজিপি তটস্থ হয়ে বসে থাকেন। একটা ফোন করলে একজন জেলা প্রশাসক কাকে ছাড়াতে হবে, কাকে গ্রেপ্তার করতে হবে সে বিষয়ে নজর দেন। সুতরাং জামাত ইসলামী এবং ছাত্র নেতাদের সরকার এখন চলছে, মূলত তারা সরকারি দল হিসেবে তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছে এগুলো নির্বাচন হওয়ার পরদিন থেকেই তারা বেসরকারি দল অর্থাৎ 3 নম্বর 4 নম্বর দলে পরিণত হবে। প্রশাসন এবং অন্যান্য জায়গায় তাদের একক যে একছত্র আধিপত্য আছে, আইনের শাসনকে তোয়াক্কা করার যে প্রচেষ্টা আছে সেগুলো থেমে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কমে যাবে। সে কারণে তারা নির্বাচন চায় না। কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ নির্বাচন চায় না, এটাও সত্য এবং এই রিয়েলিটিটা মানতে হবে।
কিন্তু নির্বাচন তারা একেবারেই চান না এমনটা নাও হতে পারে। তারা চান যে প্রয়োজনীয় সংস্কার এবং সংস্কারের জন্য কিছু সময় ডক্টর ইউনূসকে দেওয়া উচিত, যে সময়টা ডক্টর ইউনূস এবং সরকার নির্ধারণ করেছে ডিসেম্বর 2025 অথবা জুনের 26। তো এখন জুনেই নির্বাচন হবে না ডিসেম্বরেই হবে? খুব চাপাচাপি পরিস্থিতি যদি বেগতিক হয়, যেভাবে বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে ফেলে একটা সফলতা দেখিয়েছেন ডক্টর ইউনূস, সেটি যদি অনির্দিষ্টকালের জন্য তিনি দেখাতে পারেন, তাহলে হয়তো নির্বাচন নিয়ে খুব বেশি তার উপর চাপ থাকবে না। কিন্তু গরম পড়ছে, দুদিন পরেই বিদ্যুৎ এবং অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনার ত্রুটি হলে নাভিশ্বাস উঠবে জনমনে। বাজার মূল্যেও বিশ্বব্যাপী যেভাবে রিসেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দা তৈরির সংখ্যা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্যারিফ, একেবারে রেকলেস ট্যারিফ পলিসির কারণে, সেগুলো যদি দেখা দেয়, তাহলে ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে বাধ্য হবেন। সেটা যদি না হয় তাহলে তিনি বলছেন জুনের মধ্যে। আমার হিসেবে এই নির্বাচনটা জুনেও হবে না, ডিসেম্বরেও হবে না, হয়তোবা হলে 26শে মার্চ অথবা মার্চের মধ্যেই হবে। কেননা নির্বাচন বাংলাদেশের একটি, আমার হিসেবে, উৎসব, অধিকাংশ মানুষের হিসেবেই উৎসব। আমি ছোটবেলায় কিংবা যখন আমি সাংবাদিকতায় নির্বাচন কভার করেছি, আমি দেখেছি বাংলাদেশের মানুষ কিভাবে অপেক্ষা করে 5 বছর পর পর, যখন যারা নির্বাচিত হতে চায় তারা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যাবে এবং মানুষের কাছ থেকে তার কি লাগবে, কি করে এলাকার উন্নয়ন করা যায়, এসব ওয়াদা না, এগুলো, এই সংস্কৃতি বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। এই কারণে ভুলে গিয়েছে যে শেখ হাসিনা 3টি নির্বাচন তিনি জনগণের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তিনি যেভাবে চেয়েছেন ম্যানিপুলেট করে নির্বাচন করেছেন, রাতের বেলায়, দিনের বেলায়, এবং লোকচক্ষুর অন্তরালে জনসমক্ষে ভোট ডাকাতি করেছেন। দামি নির্বাচন, আমি নির্বাচন, এভাবে করেছেন। কেননা তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সেই অনন্তকাল ক্ষমতায় থাকার প্রেক্ষিতেই প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ এমনভাবে তিনি সাজিয়েছিলেন যেন তার জয়ী হয়ে ওঠার পেছনে কেউ বাধা সৃষ্টি না করতে পারে। সুতরাং পরপর 2 বারের বেশি কেউ যেন ক্ষমতায় থাকতে না পারে এমন বিধান যদি তিনি মানতেন, তার কাছে যদি হিসাব থাকতো 2009 থেকে 15, 15 থেকে 20, দুঃখিত 2008 থেকে 14, 14 থেকে 18, এই 18 নির্বাচনই তার ক্ষমতার শেষ সময়, যদি তিনি এটা মানতেন, তাহলে 24 সালের নির্বাচনটা ফেয়ার হতো। 24 সালের নির্বাচন ফেয়ার হলে, দামি ইলেকশনের পরিবর্তে যদি ফেয়ার হতো, তাহলে মানুষের নিশ্চয়ই এত জমে থাকা জমাটবদ্ধ ক্ষোভ তৈরি হতো না শেখ হাসিনার বিরুদ্ধে। নিশ্চয়ই শেখ হাসিনা তল্পিতল্পা নিয়ে, তার সমস্ত জনগোষ্ঠী নিয়ে পলায়ন করতে বাধ্য হতেন না, নিশ্চয়ই গণঅভ্যুত্থান হতো না। বাদবাকি যেসব দাবি, বাদবাকি যেসব অসন্তোষ, এগুলো সরকার পরিচালনার অসন্তোষ, অনেক রকম অসন্তোষ দেখা দেয় এবং সেগুলো সরকার মিটিয়েও ফেলে। এর আগে শেখ হাসিনা তার 17 বছরের শাসনামলে অনেক অসন্তোষ তিনি মিটিয়ে ফেলেছিলেন। কোটা সংস্কার অসন্তোষটা তিনি মেটাতে পারেননি, এই কারণে যে তার বিরুদ্ধে জমাটবদ্ধ একটি ক্ষোভ ছিল। একটি অনির্বাচিত সরকার, নির্বাচনবিহীন সরকার ব্যবস্থা, অনন্তকালের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার যে সব প্রচেষ্টা ছিল, যেটা তাকে ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিল। তো এরকম একটি ব্যবস্থায় এই যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাও যদি মেনে ফেলে রাজনৈতিক দলগুলো, এটা একটা বড় সংস্কার। এই ধরনের 5 থেকে 7টি বিষয়ের সংস্কার যদি আমরা নিশ্চিত করতে পারি। আরেকটা কি সংস্কার, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্টে পরিবর্তন না করা, যেন বিচারক একেবারে দলমতের ঊর্ধ্বে থেকে রায় দেন, এটি একটি বড় সংস্কার। আরেকটি বড় সংস্কার কি, পুলিশ যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, ডিজিএফআই যেন ভিন্নমতকে দমন করার জন্য আয়নাঘর না তৈরি করে, আইন শৃঙ্খলা বাহিনী যেন সরকারকে, অবৈধ সরকারকে কিংবা নির্বাচনবিহীন অসাংবিধানিক সরকারকে টিকিয়ে রাখার জন্য আইন প্রয়োগকারী হিসেবে এমন ভূমিকা পালন না করে যেখানে জনগণের রক্ত ত্যাগ স্বীকার করতে হয়। মোটা দাগে 3টি পরিবর্তন বাংলাদেশের মানুষ যদি পায়, একটা হলো নিয়মিত বিরতিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যে নির্বাচনে কেউ প্রভাব সৃষ্টি করতে পারবে না, 5 বছর পর পরই মানুষের কাছে আসবে এবং মানুষ নির্ধারণ করবে কে ভালো সরকার ছিল, কে খারাপ সরকার ছিল। বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, এবং এটার সাথে কি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন দলীয় হাতিয়ারে পরিণত না হয়। এর বাইরে যেগুলো আছে রাষ্ট্র পরিচালনা, যেমন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা,
দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, এর বাইরে যেগুলো আছে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া, এইসব বিষয়গুলো রাষ্ট্র পরিচালনা যারা করবেন, এগুলো সংবিধান লিখে দেবে না, রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের একটা গুড গভর্নেন্স অর্থাৎ সুন্দর রাষ্ট্র পরিচালনা করার নীতি নৈতিকতার জায়গা থেকেই তারা আইন প্রণয়নগুলো করবেন, এবং সেটা করলেই মূলত বাংলাদেশের কাঙ্ক্ষিত যেসব সংস্কারের দাবি সেটি হয়ে যায়। তো সেটা করতে যদি ডিসেম্বর পর্যন্ত সময় লাগুক, কিন্তু ডিসেম্বরের পরেই তফসিলটা ঘোষণা হয়ে যাওয়া উচিত মার্চের নির্বাচনের জন্য, জুন নয়। কেন নয়? কেননা মার্চের শেষের দিক থেকেই গরম শুরু হয় বাংলাদেশে। শীতের ঠান্ডা ঠান্ডা পরিবেশের বাইরে গরমের নাভিশ্বাস উঠতে শুরু করে, আমি যখন কথা বলছি এপ্রিল, এরই মধ্যে বাংলাদেশে গরমের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। তো এপ্রিল মে জুন জুলাই, এপ্রিল মে জুন অর্থাৎ মার্চ এপ্রিল মে কিংবা এপ্রিল মে জুন, এই পুরো গরমের সময় যদি আপনি নির্বাচন 90 দিনের যে প্রচারণার সময়সীমা বেঁধে দেন, সেটি বাংলাদেশের মানুষের জন্য সহনীয় হবে না। এবং জুন জুলাই হলো ভরা বর্ষাকালে নির্বাচন বাংলাদেশে কখনো উৎসব মুখর হবে না। সেই কারণে আবহাওয়া এবং অন্যান্য বিষয়, আবার ডিসেম্বরের আগেও করা যাবে না, রোজার মধ্যে নির্বাচন করা যাবে না। সো রোজার পরপরই, আগামী বছর রোজার পরপরই যেটা হতে হবে, নির্বাচনের একটা দিনক্ষণ কিংবা 3 মাসের একটা সময় দিয়ে নির্বাচনটা 26শে মার্চ যদি করা যায়, সেটি একটা বিজয় দিবসটা আমরা অন্যভাবে পালন করতে পারবো, বাংলাদেশের মানুষ অন্যভাবে পালন করতে পারবে। এটি আমার ব্যক্তিগত সমীক্ষা, ব্যক্তিগত পর্যালোচনা। অনেকে বলবেন যে জুলাই মাসে যদি গণঅভ্যুত্থান হতে পারে নির্বাচনী প্রচারণা কেন নয়? আমার হিসাবে গণঅভ্যুত্থান 5 বছর পর পর নিয়মতান্ত্রিক কোনো বিষয় নয়। গণঅভ্যুত্থান হয় কোনো জাতির ভাগ্যে 15-20 বছর পর পর কিংবা কয়েক যুগ পর পর, আর নির্বাচন হয় 5 বছর পর পর। নির্বাচনটাকে যদি আমরা নিয়মিত, নিয়মতান্ত্রিক, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং একেবারে নির্ভেজাল ব্যবস্থায় রূপান্তরিত করতে পারি, সেটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। কেননা সব সংস্কারের শেষ কথা হলো সামনে যে নির্বাচিত হবে, সে যেই হোক, এনসিপির নির্বাচিত হোক, জামাতে ইসলামী হোক অথবা বিএনপি হোক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। তো ফ্যাসিস্ট না হয়ে ওঠার সবচেয়ে বড় প্রেক্ষাপট হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন দিলে জনরায় প্রতিষ্ঠিত হবে ব্যালটে। সেই জনরায় প্রতিষ্ঠিত ব্যালটে যেন না হয়, সেজন্য যত রকম ক্যারিকেচার করা দরকার সব করেছিল